তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটা চ্যাপ্টার 2C নিয়ে। চ্যাপ্টারের নাম হলো গণন যোগ্যতা এবং আজকে লেকচার নাম্বার 5 নাম্বার লেকচার। এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের যে যে বিষয়গুলি জানতে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করে নেই। প্রথমত জানতে হবে প্রথম গণনযোগ্য টপোলজিক্যাল জগৎটা কি। এটা দেখেন, একটি টপোলজিক্যাল জগৎ x, t কে প্রথম গণনযোগ্য জগৎ বলে যদি প্রত্যেক বিন্দু p বিলংস টু x এর জন্য একটি গণনযোগ্য p কে ধারণকারী খোলা সেটের শ্রেণী বিটা p বিদ্যমান থাকে, যেন p কে ধারণকারী প্রত্যেক খোলা সেট g বিটা এর একটি সদস্যকে ধারণ করে। অর্থাৎ বিষয়টা একটু দেখেন, p একটা বিন্দু থাকবে যা কিনা x ধারণ করবে, এর জন্য একটি গণনযোগ্য p কে ধারণকারী খোলা সেট থাকবে বা খোলা সেটের শ্রেণী থাকবে, সেটা হবে বিটা p। তাহলে x কি করবে, একটা বিন্দু p কে ধারণ করবে এবং এই যে p একটা মানে এটা কি হবে, গণনযোগ্য হবে। আবার p কে ধারণকারী খোলা সেটের শ্রেণী হবে বিটা p। p কে ধারণকারী খোলা সেট যদি g হয়, বিটা এর একটি সদস্যকে ধারণ করবে। আবার p কে ধারণকারী খোলা সেটটা যদি g হয়, বিটা এর একটি সদস্যকে ধারণ করে। আচ্ছা, এই সংজ্ঞাটা একটু পড়ে নিতে হবে আর কি, নিয়ে একটু প্র্যাকটিস করে মুখস্থর মতো করতে হবে, সহজ কথা যেটা। তো এখন দেখেন, এই যে এখানে বি একটা থাকবে যা কিনা বিটা পি এর উপাদান হবে, তখন পি বিলংস টু বি হবে আপনার জি এর সাবসেট বা উপসেট। তো এই কন্ডিশনগুলো মনে রাখলেই হবে। তো এরপর দেখেন, দ্বিতীয় গণনযোগ্য টপোলজিক্যাল জগৎ, এটা কি একটি টপোলজিক্যাল জগৎ x, t কে দ্বিতীয় গণনযোগ্য জগৎ বলে যদি টপোলজি টি এর জন্য একটি ভিত্তি বিটা বিদ্যমান থাকে। তাহলে একটা টপোলজিক্যাল জগৎ সেটা হলো x, t, এটাকে দ্বিতীয় গণনযোগ্য জগৎ বলা হবে যদি কি হয়, এই যে টপোলজি টি এর জন্য একটা ভিত্তি বিটা বিদ্যমান থাকে। তার মানে দ্বিতীয় গণনযোগ্য টপোলজিক্যাল জগৎ হলো টি এর জন্য একটা যদি ভিত্তি বিটা বিদ্যমান থাকে, টি এর জন্য একটা যদি ভিত্তি থাকে, তাহলে সেটাই কিন্তু দ্বিতীয় গণনযোগ্য টপোলজিক্যাল জগৎ। তাহলে আমার গুরুত্বপূর্ণ লাইন হলো এই অংশটুকু, যে টি এর জন্য একটা ভিত্তি বিদ্যমান থাকতে হবে এবং সেই ভিত্তিটা হলো বিটা। এইটা যদি, এই কন্ডিশনটা মানলেই সেটাকে আমরা বলবো এই যে x, t কে দ্বিতীয় গণনযোগ্য টপোলজিক্যাল জগৎ বলবো। এরপরে দেখেন ঘন উপসেট, ঘনর আরেকটা নাম হলো নিবিড় উপসেট। এই নিবিড় উপসেটটা কি, ধরি x, t একটি টপোলজিক্যাল জগৎ, x এর একটি উপসেট a কে x এর ঘন বা নিবিড় বলে যদি এবং কেবল যদি কি হয়, a ক্লোজার সমান হলো x হয়। তাহলে এই যে ঘন উপসেট কখন হবে, যখন a ক্লোজার সমান x হয়। এই কন্ডিশনটাই কিন্তু হলো গুরুত্বপূর্ণ একটা লাইন। তো এখন সংজ্ঞাটা যদি দেখেন আরেকবার, x এর একটা উপসেট থাকবে সেটা হলো a, x এর একটা, এই যে x এর উপসেট কি থাকবে, a থাকবে। x এর ঘন বা নিবিড়, তাহলে x এর একটা উপসেট a থাকবে এবং সেই ক্ষেত্রে এই যে টপোলজি যেটা x রয়েছে সেটাকে, বা এই x, t, আবার আপনি x দ্বারা ওটাকে লিখতে পারবেন। তো xটাকে তখন নিবিড় বা বলা হচ্ছে যদি a ক্লোজার সমান x, এই কন্ডিশনটা মেনে চলে। তাহলে মূল বিষয় হলো x এর একটা উপসেট a থাকতে হবে, যদি থাকে সেই ক্ষেত্রে a ক্লোজার সমান x, এই কন্ডিশনটা হবে বা এইটা আমরা লিখতে পারবো, তখন এই যে কেসটা কাহিনী এটাকে আমরা ঘন উপসেট বলতে পারবো। তো এই যে সংজ্ঞাগুলো বুঝছেন? জি ভাইয়া। এখন এরপরে দেখেন আমরা আরেকটা সংজ্ঞা দেখি, যেখানে বলা হলো পৃথকীকরণ যোগ্য জগৎ। সেটা কি, যে একটা টপোলজিক্যাল জগৎ x কে পৃথকীকরণ যোগ্য বলে। তাহলে একটা টপোলজিক্যাল জগৎ, দেখেন টপোলজিক্যাল জগৎগুলোতে হয় কি, যেমন x, t দ্বারাও লেখা যায়, যেমন আমরা মেট্রিক জগৎ শিখছিলাম যে x, d দ্বারাও লেখা যায়, অথবা এটাকে আমরা শুধুমাত্র x দ্বারাও লিখতে পারবো। তাহলে যেখানে x, t থাকবে সেটা একটা হলো আপনার কি টপোলজিক্যাল জগৎ, আর যেখানে শুধু x থাকবে এটাও একটা টপোলজিক্যাল জগৎ। যেটা দুইভাবে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে একটি টপোলজিক্যাল জগৎ x কে পৃথকীকরণ যোগ্য বলে যদি x গণনযোগ্য হয়, মানে গণনা করা যায়, একটি গণনযোগ্য একটি ঘন উপসেট ধারণ করে। তাহলে x কে পৃথকীকরণ যোগ্য বলা হবে যদি x গণনযোগ্য একটি ঘন
বা নিবিড় উপসেট ধারণ করে। এখন এই যে একটি ঘন বা নিবিড় উপসেট ধারণ করে সেটা আমরা কি দেখলাম যে এ ক্লোজার সমান এক্স হয়। তার মানে পৃথকীকরণ যোগ্য জগৎটা কিন্তু আমার এ ক্লোজার সমান যদি এক্স হয় সেটাই হবে পৃথকীকরণ যোগ্য জগৎ। সংজ্ঞাটা কি বুঝছেন? বুঝছি ভাইয়া। হ্যাঁ, তো আমরা যদি আবার একটু সংজ্ঞাটা একটু দেখেন, যেখানে হলো ঘন উপসেট কি যে এ ক্লোজার সমান এক্স হয়, আর এইটাই হবে এখানে এই জিনিসটাই হবে যে এই যে দেখেন যে একটা নিবিড় উপসেট বা ঘন উপসেট ধারণ করে, তাহলে সেটাই হবে। শুধুমাত্র এখানে এক্সট্রা কি আছে, এক্স গণনযোগ্য হতে হবে, এক্সট্রা গণনযোগ্য হতে হবে। তাহলে একটি টপোলজিক্যাল জগৎ এক্স কে পৃথকীকরণযোগ্য বলা হবে কখন, যখন এক্সট্রা গণনযোগ্য হবে আর নিবিড় হবে। নিবিড় হবে মানে কি, এ ক্লোজার সমান এক্স হবে। এই হলো বিষয়। তো এই চ্যাপ্টারে আরেকটা থিওরি দেখেন, উপপাদ্য নাম্বার 3 বলা হচ্ছে প্রমাণ করো যে সকল দ্বিতীয় গণনযোগ্য জগৎ পৃথকীকরণযোগ্য। তাহলে এই যে পৃথকীকরণযোগ্য জগৎ বা এইটা আমরা কি দেখলাম যে এইটা যদি হতে যায়, পৃথকীকরণযোগ্য জগৎ কখন হয়, যখন এক্সটা গণনযোগ্য হয়, গণনযোগ্য হতে হবে আর এ ক্লোজার সমান এক্স হতে হবে। এই দুটো কি না দেখেন তো একটু, মানে জিনিসটা একটু বোঝেন, এগুলো বাংলায় তো সবকিছু একটু বুঝতেও একটু ঝামেলা। তো এই যে পৃথকীকরণ যোগ্য জগৎটা কি, যে এক্স গণনযোগ্য হতে হবে আর একটি ঘন নিবিড় উপসেট ধারণ করে। এখন এই যে ঘন নিবিড় উপসেট সেটা আমরা দেখলাম যে এ ক্লোজার সমান এক্স হয়। এটা যদি আমি আবার একটু দেখাই দিই, দেখেন এই যে ঘন উপসেট কি, যে এ ক্লোজার সমান এক্স, এই কন্ডিশনটা মানবে। তাহলে আবার এইটা কখন মানবে, যখন এক্সট্রা এর উপসেট হবে। তাহলে আমরা এই যে পৃথকীকরণযোগ্য হতে গেলে আমার কি হচ্ছে, যে এক্সট্রা গণনযোগ্য হতে হবে এবং এ ক্লোজার সমান এক্স হতে হবে। এবং এই এ ক্লোজার সমান এক্স কখন হয়, যখন এক্স এর উপসেট এ হয়। এই কন্ডিশনগুলো এখানে আছে কিনা একটু দেখেন তো। দেখেন, জি হ্যাঁ, তাহলে এই কন্ডিশনগুলোই কিন্তু মূলত আমাদের পরবর্তীতে প্রমাণ করতে হবে। এখন এখানে আরেকটা জিনিস আছে, সকল দ্বিতীয় গণনযোগ্য। এই যে দ্বিতীয় গণনযোগ্য এটা আবার কি, দ্বিতীয় গণনযোগ্য হলো যে টি এর জন্য একটা ভিত্তি বিটা বিদ্যমান থাকবে। তাহলে টি এর জন্য একটা ভিত্তি বিটা, দ্বিতীয় গণনযোগ্যের ক্ষেত্রে এই অংশটুকু যদি দেখেন, দ্বিতীয় গণনযোগ্যের ক্ষেত্রে টি এর জন্য একটা ভিত্তি বিটা বিদ্যমান থাকবে। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, যে পৃথকীকরণ যোগ্য কখন হয়, যখন এক্স গণনযোগ্য হয় এবং এক্সটা কি হয়, যে একটি ঘন নিবিড় উপসেট হয়। এবং ঘন নিবিড় উপসেট হওয়ার কন্ডিশন কি, যে এক্সটা এর মানে এক্স এর একটা উপসেট এ হবে আর এখানে এ ক্লোজার সমান এক্স হবে। এবং এখানে দ্বিতীয় গণনযোগ্য কখন হয়, যখন এক মানে হলো টি এর একটা কি থাকবে, ভিত্তি বিটা বিদ্যমান থাকবে। এই জিনিসগুলো জানলেই হয়ে যাবে। তো এখন আমরা প্রমাণে যাই। দেখেন, আমরা প্রথমত ধরে নিলাম এক্স কমা টি একটি দ্বিতীয় গণনযোগ্য টপোলজি জগৎ। তাহলে এরা যদি এক্স কমা টি যদি দ্বিতীয় গণনযোগ্য টপোলজি জগৎ হয়, তাহলে টি এর জন্য একটা কি থাকবে, ভিত্তি থাকবে, সেটা বিটা। তাহলে এই যে সংজ্ঞা অনুসারে টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিটা কিন্তু বিদ্যমান থাকবে। আচ্ছা, তাহলে বিটা সমান আমরা কি লিখতে পারবো, বিটাটা যেন গণনযোগ্য হয়, তাহলে বিটা সমান বিএন লেখা যাবে। এখন এখানে দেখেন এনটা হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন এন সমান ন্যাচারাল নাম্বারগুলো কি কি, 1 2 3 ডট 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 এটা এন পর্যন্ত। তাহলে এখন বিটা এন আছে, তাহলে এন সমান আমরা কি লিখতে পারবো, বিটা এন এর মান যদি 1 হয় তাহলে 1, বিটা 2 ডট 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 এভাবে বিটা এন পর্যন্ত কিন্তু লেখা যাবে। তার মানে বিটা 1 বিটা 2 ডট 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 বিটা এন, তার মানে এগুলো কি গণনা করা যাচ্ছে, মানে হিসাব করা যাচ্ছে, গণনা করা যাচ্ছে। তাহলে এই যে সংজ্ঞা অনুসারে আমরা পাইলাম টি এর একটি যেহেতু দ্বিতীয় গণনযোগ্য টপোলজিক্যাল জগৎ, কাজেই টি এর একটা ভিত্তি বিটা বিদ্যমান থাকবে এবং এখানে বিটা সমান কি হবে, বিটা এন একটা সেট হবে এবং এনটা হলো স্বাভাবিক সংখ্যা। এটা একটা সেট আমরা পাবো, এটা কিন্তু সংজ্ঞা থেকে আমরা লিখলাম। এই অংশটুকু বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। এখন আমরা একটা ধরে নিব, এই যে বিটা সমান যে বি এন সাজ দ্যাট এন বিলংস টু এন,
এরকমের একটা সেট ধরে নিলাম এ সমান এক্স এন সাজ দ্যাট এখানে এনটা হলো এন বিলংস টু এন। বিবেচনা করি মানে এটা ধরে নিব আর কি, এই যে বিটা সমান যেটা আছে এর অনুরূপ একটা নিব সেট, কিন্তু এর নামটা দিব ভিন্ন, এ সমান এক্স এন সাজ দ্যাট এন বিলংস টু এন বিবেচনা করি, যেখানে এই যে এনটা ব্যবহৃত হয়েছে এনটা হলো এন বিলংস টু এন বা ন্যাচারাল নাম্বার। এর জন্য দেখেন এখন এই যে বিটা সমান আর এ সমান এই দুটাকে একটু তুলনা করেন, যে বিটা সমান এত এ সমান এত, এখন এই যে এক্স এন এটা বি এন এর মধ্যে থাকবে, এই যে এক্স এন বিলংস টু বি এন হয়, যেন কি হয় আমরা এমনভাবে এই যে এ সমান একটা সেট বিবেচনা করব যেন কি হয় এক্স এনটা বি এন এর মধ্যে থাকে, এক্স এন বিলংস টু বি এন হয়। তাহলে এই যে এত বিবেচনা করি যেখানে মানে এটার জন্য কি হয় এক্স এনটা বি এন এর মধ্যে থাকে বা বি এন এর উপাদান হয়, তাহলে এ সমান এক্স এন সাজ দ্যাট এন বিলংস টু এন বিবেচনা করি যেখানে প্রত্যেক এন বিলংস টু এন এর জন্য এক্স এন বিলংস টু বি এন হয়, তখন স্পষ্টত কি হবে এ গণনযোগ্য হবে। কেন গণনযোগ্য হবে? কারণ এন মানে কি, এন এর মানে আমরা 1 2 3 4 বসাতে পারবো, সেই ক্ষেত্রে দেখেন এক্স ওয়ান বিলংস টু বি ওয়ান, আবার যদি এন এর মান 2 হয় এক্স টু বিলংস টু বি টু, এভাবে এটা যেতে যেতে কি হবে এক্স এন বিলংস টু বি এন, তাহলে অবশ্যই এন এর মানের উপরের মানগুলো ভিন্ন ভিন্ন আসবে এবং আমরা হিসাব কিন্তু বা গণনা করতে পারবো, তাহলে গণনযোগ্য হবে এ সেটটা গণনযোগ্য হবে। তাহলে এখন আমরা প্রমাণ করব যেহেতু পৃথকীকরণযোগ্য দেখাতে হবে, তার মানে আমাদের এটা নিবিড় কিনা বা নিবিড় ঘন কিনা, ঘন আর নিবিড় একই জিনিস, ঘন নিবিড় উপসেট কিনা সেটা দেখাতে হবে। আর আমরা ঘন নিবিড় উপসেটের সংজ্ঞায় দেখলাম যে এ ক্লোজার সমান এক্স হতে হবে, তাহলে আমাদের প্রমাণ করার বিষয় কি, যে পৃথকীকরণ জগৎ আমাদের এটা প্রমাণ করার জন্য কিন্তু প্রমাণ করতে হবে এ ক্লোজার সমান এক্স। এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ এখন আমরা ধরে নেই যে এক্স এর একটি ইচ্ছাধীন বিন্দু হলো এক্স, তাহলে এক্স এর একটা ইচ্ছাধীন বিন্দু আমরা ধরে নিলাম এক্স, যে কোনো কিছু আপনি ধরে নিতে পারবেন এটা, এবং জি হলো এক্স এর টি প্রতিবেশ, মানে এখানে আরেকটা জি নিব, সেই জিটা হবে এই যে ইচ্ছাধীন যে বিন্দু রয়েছে এক্স, এক্স এর টি এর প্রতিবেশ, অর্থাৎ টি হলো কি আমার এই যে টপোলজি যেটা থাকবে সেই টপোলজিক্যাল জগতের এক্স এ মানে জি হলো এক্স এর টি এর প্রতিবেশ, তার মানে এক্স এর মানে এক্স এর ভিতরেও জি আছে আবার এক্স এর মধ্যে টি আছে, অর্থাৎ এক্সটা জি এর উপাদান টি এর উপাদান, জি হলো এক্স এর টি প্রতিবেশ, তার মানে কি জিটা টি এর উপাদান, মানে এক্সটা জি এর উপাদান টি এর উপাদান হবে। এখন যেহেতু টি এর একটি ভিত্তি আমরা এখানে দেখছিলাম টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিটা, তাহলে এই যে টি এর একটি ভিত্তি বিটা সেজন্য কমপক্ষে একটি বলতে এখানে তো বিটা এন মানে কি বিটা এন সমান বিটা ওয়ান বিটা টু ডট 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 বিটা এন পর্যন্ত আছে, কিন্তু এখানে আমরা একটা সর্বনিম্ন কমপক্ষে একটা মানে কি সর্বনিম্ন একটা বিন্দু নিব, সেইটা এখানে বোঝানো হয়েছে বি এন নট। দেখেন বি ওয়ান বি টু এভাবে তো আছে, বি এন নট মানে কি আদি একটা মান, মানে সব থেকে ছোট একটা মান, প্রাথমিক একটা মান আমরা নিব, সেজন্য কমপক্ষে একটি মান, তো এখানে তো অনেকগুলো মান আছে বিটা ওয়ান বিটা টু ডট ডট বিটা এন পর্যন্ত, কিন্তু কমপক্ষে একটা মান মানে সব থেকে সর্বনিম্ন যে মান বা ছোট যে মান সেটা নিব, সেটা কিভাবে লিখবো বিটা মানে বি এন নট, এবং এই যে বি এন নট এই বি এনটা কি বিটা এর উপাদান, তাহলে এই যে বি এন থেকে যে আমরা একটা সর্বনিম্ন মান নিচ্ছি সেটাও কি বি এর উপাদান হবে, এই যে বি এন নট বিলংস টু বি বিদ্যমান, যেন কি হবে এক্সটা দেখেন এক্সটা এইটা যদি তুলনা করেন যে আমরা এখানে কি লিখছিলাম যে এক্স এন বিলংস টু বি এন, এক্স এন বিলংস টু বি এন, তার মানে এক্স এন বি এন এর মধ্যে আছে, তাহলে এখান থেকেই কি আমরা বি এন নট এর মধ্যে কিন্তু একটা এক্স উপাদান কিন্তু আছেই বা একটা বিন্দু আছে, তাহলে এক্স বিলংস টু বি এন নট, এবং এখানে যদি একটু খেয়াল করেন যে বিটা বিন্দু আচ্ছা এই বি এন নটটা আবার এখানে যদি দেখেন যে জি হলো এক্স এর টি এর প্রতিবেশ, তার মানে জি এর মধ্যে এক্স আছে, তাহলে এই যে এক্স বিলংস টু আবার বি এন নটও কিন্তু আছে, এই যে এখান থেকে যদি দেখেন এক্স এন বিলংস টু বি এন, তার মানে এক্স বিলংস টু বি এন নট হবে, এবং এখানে যে জিটা আছে জিটা হবে বি এন নট এর উপসেট বা সাবসেট আর কি, ঠিক আছে, বি এন নট বিলং সাবসেট জি হবে। আবার এর সংজ্ঞানুসারে বলতে এ সমান আমার কি দেওয়া রয়েছে এক্স এন সাজ দ্যাট এন বিলংস টু এন,
তাহলে এখানে এক্স এন নট আবার এই একইভাবে যেমন এখানে এই যে বি এন নটটা কি হয়েছে, বিটা এর একটা বিন্দু নিছি, তাহলে এখানে এক্স এন নটটা এর একটা বিন্দু হবে একইভাবে। তাহলে এক্স এন নট বিলংস টু হলো এ, অর্থাৎ এ এর একটা উপাদান হলো এক্স এন নট। এখানে এক্স এন থেকে যদি আমরা একটা সর্বনিম্ন বিন্দু নেই বা মান নেই, সেটা এ এর মধ্যে থাকবে। তাহলে যে এক্স এন নট বিলংস টু এ কে আবার বি এন নট ধারণ করে। বি এন নট কেন ধারণ করে দেখেন, এক্স এন বিলংস টু বি এন। তাহলে আমরা ওই জিনিসটাকেই যদি একটু লিখি, এক্স এন দেখেন এক্স এন বিলংস টু হলো বি এন। এখন এক্স এন নট যদি আমি লিখি, এটা বিলংস টু বি এন নট হবে ওই কন্ডিশনটা থেকে। দেখেন এক্স এন বিলংস টু বি এন, তাহলে এক্স এন নট বিলংস টু বি এন নট হবে। তাহলে এই যে দেখেন এখানে এক্স এন নট বিলংস টু এ কে বি এন নট ধারণ করবে, তার মানে এক্স এন নট বিলংস টু বি এন নট লেখা যাবে। তাহলে এক্স এন নট বিলংস টু, এখন দেখেন বি এন নটটা কি জি এর একটা সাবসেট, তাহলে আমার এক্স এন নট বিলংস টু জি হবে। অর্থাৎ এখানে যদি আমি আরেকটা লাইন লিখি এই জায়গাটাতে যেটা বলতেছি যে এক্স এন নট বিলংস টু কি বি এন নট, কিন্তু আমরা লিখতে পারবো। এখন এক্স এন নট থাকলো, এখন এই যে বি এন নটের একটা সাবসেট হলো জি, তাহলে এই বি এন নটের জায়গায় আমি জি বসাই দিলেই আমরা এই লাইনটা পাচ্ছি যে এক্স এন নট বিলংস টু জি। এই পর্যন্ত কি বোঝা গেল? ভাইয়া বি এন নটটা বি এন নটের সাবসেট জি নাকি জি এর একটা সাবসেট বি এন নট? দেখেন এই যে এক্স বি এন নট ধারণ করে, তাহলে কাজে এক্স কিন্তু মানে এই যে বি এন নটের মধ্যে এক্স আছে বা বি এন নটের একটা উপাদান হলো এক্স, তাহলে এই বি এন নটের একটা সাবসেট জি হওয়ায় জি এর মধ্যেও কিন্তু এক্স উপাদানটা থাকবে। বুঝছেন কিনা? মানে আচ্ছা না, আপনি যদি ক্লিয়ার না বোঝেন বলেন একটু। হ্যাঁ বুঝছি। ও আচ্ছা, এখন দেখেন অর্থাৎ এই এই কন্ডিশনটা থেকে লিখতে পারবো জি এ এর কমপক্ষে একটি বিন্দু এক্স এন নট বিদ্যমান। তাহলে জি এর মধ্যে কি, এই যে জি এর মধ্যে এক্স এন নটটা বিদ্যমান, ওই কথাটাই লেখা হলো যে জি এ আর এক্স এন নট কার মান, এ এর মান অবশ্যই এ সমান হলো এক্স এন এন। তাহলে এক্স এন থেকে কিন্তু আমরা সর্বনিম্ন মান নিচ্ছি এক্স এন নট, তার মানে এক্স এন যেহেতু এ এর মধ্যে রয়েছে, এক্স এন নটটাও এ এর মধ্যে রয়েছে। তাহলে আমরা দেখলাম এক্স এন নটটা জি এর মধ্যে বা জি এর একটা উপাদান, তাহলে জি এ এর এক্স এন নটটা কার মান এ এর, তাহলে জি এর মধ্যে এ এর কমপক্ষে একটা বিন্দু আমরা এক্স এন নট পাইলাম। যেহেতু এক্স ইচ্ছাধীন, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এক্স এর প্রত্যেক প্রতিবেশ এর কমপক্ষে একটি বিন্দু ধারণ করে। তাহলে এক্স ইচ্ছাধীন, আমরা সিদ্ধান্ত নিতে পারি এক্স এর প্রত্যেক বিন্দু, যেমন এক্স এখান থেকে আমরা এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন যেই মানে নেই না কেন, সেই মানটা বা এক্স এর প্রত্যেক প্রতিবেশ এ এর কমপক্ষে একটা বিন্দু ধারণ করবে। এক্স এন মানে এ সমান যেহেতু এক্স এন, তাহলে এক্স এন এর তো যে কোনো বিন্দু আপনি নিলে কি সেটা এ এর একটা বিন্দু ধারণ করতেছে। এক্স ওয়ান হলে কি সেটা এ ধারণ করবে, এক্স এন নট হলেও সেটা এ ধারণ করবে, এক্স এন হলেও সেটা এ ধারণ করবে। তাহলে এক্স এর প্রত্যেক প্রতিবেশ এ এর কমপক্ষে একটি বিন্দু ধারণ করে, সুতরাং এক্স হলো এ এর সংলগ্ন বিন্দু। তাহলে এক্সটা যদি এ এর সংলগ্ন বিন্দু হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এ ক্লোজার, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এ ক্লোজার। তাহলে এখন দেখেন এক্স বিলংস টু এক্স 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 সেই ক্ষেত্রে এক্স বিলংস টু এক্স লিখতে পারবো, বা দিয়ে আবার এক্স বিলংস টু এক্স সমান আবার আমরা কি ধরে নিয়েছি এক্স সমান এ ক্লোজার, তাহলে এক্স বিলংস টু এক্স লিখতে পারবো, আবার এক্স বা দিয়ে এক্সটা থাকলো আর এক্স সমান আমরা এ ক্লোজার লিখতে পারছি। তাহলে এক্স বিলংস টু এক্স এর জায়গায় এ ক্লোজার লিখে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে হলো কি দেখেন এক্স এর মধ্যে বড় হাতের এক্স এর মধ্যে একটা এক্স বিন্দু বা একটা এক্স উপাদান বিদ্যমান, আবার এই যে এক্স এর মধ্যে এ ক্লোজারটাও বিদ্যমান। তাহলে কাজেই এই এক্সটা এ ক্লোজারের উপসেট হবে, তাহলে যে অতএব এক্স সাবসেট ক্লোজারে বা এ ক্লোজার। তাহলে আমাদের আবার আছে বা আমরা লিখতে পারি এ ক্লোজার, দেখেন এক্সটা হলো এ ক্লোজারের উপসেট, আবার আমরা লিখতে পারি যে কিন্তু আমাদের আছে এ ক্লোজার, অর্থাৎ এটা আমাদের দেওয়া মান বা ধরে নেওয়া মান আর কি, এটা আমরা জানি আমাদের আছে বলতে কি এটা আমরা জানি। তাহলে এ ক্লোজারটা হবে আবার এক্স এর উপসেট। তাহলে এই যে এই দুটো থেকে দেখেন এক্সটা এ ক্লোজারের উপসেট, আবার এ ক্লোজারটা এক্স এর উপসেট,
এই দুটো থেকে আমরা লিখতে পারবো এক্স সমান এ ক্লোজার, অথবা আপনি এটাও লিখতে পারেন এ ক্লোজার সমান এক্স। এই হলো বিষয়। তাহলে এখানে একটু খেয়াল করেন যে এক্স যদি এই জায়গা থেকে দেখেন আর কি, দেখেন এক্স বিলংস টু এক্স, এক্স বিলংস টু এ ক্লোজার, সেই ক্ষেত্রে যেহেতু এক্স এর মধ্যে এক্সটা আছে, মানে বড় হাতের এক্স এর মধ্যে ছোট হাতের এক্স উপাদানটা আছে, আবার এ ক্লোজারের মধ্যেও এক্সটা রয়েছে, সেই ক্ষেত্রে এক্স টা হবে এ ক্লোজারের উপাদান। যেহেতু এ ক্লোজার আর এক্স দুটার মধ্যে একই বিন্দু, তাহলে কি হবে, এরা পরস্পরের উপসেট হবে। তাহলে এক্স সাবসেট এ ক্লোজার, আবার আমাদের দেয়া রয়েছে এ ক্লোজার হলো এক্স এর সাবসেট বা উপসেট। তাহলে এই দুইটা থেকে আমি বললাম কি এক্স ক্লোজার এ মানে এক্স সাবসেট এ ক্লোজার, আবার এ ক্লোজার সাবসেট এক্স লেখা যায়। এই দুইটা থেকে যেহেতু এক্সটা এ ক্লোজারের উপসেট হচ্ছে, আবার এ ক্লোজারটা এক্স এর উপসেট হচ্ছে, সেটা থেকে আমরা ইকুয়াল করে দিতে পারবো এ ক্লোজার সমান হবে এক্স, সুতরাং এক্স কমাটি পৃথকীকরণ যোগ্য। জি, কোনো প্রশ্ন থাকলে বলেন। সমস্যা নেই ভাইয়া। এই এটা প্র্যাকটিস করে একটু মনে রাখতে হবে, সংখ্যাগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ নেই আর কি, বুঝছেন, ছোট ছোট ম্যাথ, একটা এই ম্যাথটা ভালোভাবে পড়লেই হবে, পরীক্ষা আসলে এটাই আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।